আপনি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনি জানেন আপনি ঠিক, কিন্তু কথা বলতে বলতে শেষ পর্যন্ত অন্যজনের কথাই মেনে নিতে হয়েছে? হয়তো আপনি কোনো জিনিসের দাম কমাতে চেয়েছিলেন, হয়তো অফিসে বেতন বাড়ানোর কথা বলতে গিয়েছিলেন, হয়তো কারো কাছে নিজের একটা গুরুত্বপূর্ণ কথা বোঝাতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এমন একটা সিদ্ধান্তে রাজি হয়ে গেছেন যেটা আপনি আসলে চাননি। তখন মনে হয়, ইস, আরেকটু ভালোভাবে কথা বলতে পারলে হয়তো ফলাফলটা অন্যরকম হতো। কিন্তু আসল সমস্যা আপনার যুক্তিতে নয়। সমস্যা হলো আপনি হয়তো জানেন না মানুষের সঙ্গে কথা বলার সময় আসলে কোন জায়গায় চাপ দিতে হয় আর কোন জায়গায় থেমে যেতে হয়। কারণ জীবনে আমরা প্রতিদিনই কোনো না কোনোভাবে দর কষাকষি করি। শুধু বাজারে কোনো জিনিসের দাম কমানোর সময় নয়, চাকরিতে বেতন নিয়ে কথা বলার সময়, ব্যবসায় কোনো চুক্তি করার সময়, কারো কাছ থেকে সাহায্য চাওয়ার সময়, এমনকি পরিবারে নিজের কোনো সিদ্ধান্ত বোঝানোর সময়ও। সব জায়গায় একটা বিষয় কাজ করে, আপনি কিভাবে কথা বলছেন। আর আশ্চর্যের বিষয় হলো, কথার লড়াইয়ে সবসময় যে মানুষ বেশি কথা বলে সে জেতে না। অনেক সময় যে মানুষটা সবচেয়ে ভালোভাবে শুনতে পারে সেই মানুষটাই শেষ পর্যন্ত নিজের পছন্দের ফলাফল বের করে আনে। আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে ক্রিস বসের বিখ্যাত বই নেভার স্প্লিট দ্য ডিফারেন্স থেকে। ক্রিস বস দীর্ঘ সময় ধরে কঠিন পরিস্থিতিতে মানুষের সঙ্গে কথা বলেছেন, আর তার অভিজ্ঞতা থেকে তৈরি হয়েছে এমন কিছু কৌশল যেগুলো শুধু ব্যবসা বা বড় কোনো আলোচনায় নয়, আপনার প্রতিদিনের জীবনেও কাজে লাগতে পারে। এই ভিডিওতে আমরা জানব এমন 10টি গুরুত্বপূর্ণ কৌশল। আপনি শিখবেন কিভাবে সামনের মানুষের আসল চাওয়া বুঝবেন, কিভাবে তার কথার আড়ালে থাকা অনুভূতিটা ধরতে পারবেন, কিভাবে এমন প্রশ্ন করবেন যার উত্তর দিতে গিয়ে সামনের মানুষ নিজেই সমস্যার সমাধানের দিকে এগিয়ে যাবে। শিখবেন কেন অনেক সময় না শোনা হ্যাঁ শোনার জন্য চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আর জানবেন কিভাবে এমন কিছু তথ্য খুঁজে বের করবেন যেটা আপনি শুরুতে জানতেনই না। কারণ অনেক সময় আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা সামনের মানুষ সরাসরি বলে না। আর এই কারণেই ভিডিওর শেষের দিকের বিষয়গুলো আরও গুরুত্বপূর্ণ, বিশেষ করে শেষের কৌশলটি। কারণ সেখানে আমরা এমন একটা ধারণা নিয়ে কথা বলবো যেটা বুঝতে পারলে আপনি মানুষের কথোপকথনকে অন্যভাবে দেখতে শুরু করবেন। আপনি শুধু মানুষ কী বলছে সেটা শুনবেন না, আপনি ভাববেন সেটা কেন বলছে। আর এই একটা প্রশ্নই অনেক সময় পুরো পরিস্থিতির আসল চিত্র সামনে নিয়ে আসতে পারে। তাহলে চলুন শুরু করি প্রথম কৌশল দিয়ে। 1. আগে মানুষকে বুঝুন, তারপর তাকে বোঝানোর চেষ্টা করুন। আমরা যখন কারো সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কথা বলি তখন একটা সাধারণ ভুল করি। আমরা প্রথম থেকেই নিজের কথাটা বোঝানোর চেষ্টা করি। আমরা ভাবি, আমি কিভাবে তাকে রাজি করাবো, কিভাবে তাকে আমার কথা মানাবো, কিভাবে প্রমাণ করব যে আমি ঠিক। কিন্তু একজন ভালো নেগোশিয়েটর ঠিক উল্টোভাবে চিন্তা করে। সে প্রথমে ভাবে সামনের মানুষটা আসলে কি চায়। এটা খুব সাধারণ একটা প্রশ্ন, কিন্তু এর প্রভাব অনেক বড়। ধরুন আপনি আপনার বসের কাছে বেতন বাড়ানোর কথা বলছেন। আপনি বললেন, আমি অনেক দিন ধরে কাজ করছি, আমার কাজের পরিমাণ বেড়েছে, আমি আগের চেয়ে বেশি দায়িত্ব পালন করছি, তাই আপনার বেতন বাড়ানো উচিত। আপনার কথাগুলো যুক্তিসঙ্গত, কিন্তু ধরুন আপনার বস এই মুহূর্তে কোম্পানির খরচ নিয়ে চিন্তায় আছেন। তাহলে আপনি যতই নিজের যুক্তি দেন, তিনি হয়তো আপনার কথায় রাজি হবেন না, কারণ আপনি তার সমস্যাটা বুঝে কথা বলছেন না, আপনি শুধু নিজের সমস্যাটা বোঝাচ্ছেন। এখন যদি আপনি অন্যভাবে শুরু করেন, আপনি বলতে পারেন, মনে হচ্ছে এই মুহূর্তে কোম্পানির খরচ নিয়ে আপনার কিছুটা চাপ আছে। খেয়াল করুন, আপনি তাকে কোনো সমাধান দিচ্ছেন না, তর্কও করছেন না, শুধু তার অবস্থাটা বুঝতে চেষ্টা করছেন। আর মানুষ যখন অনুভব করে এই ব্যক্তি আমার সমস্যাটা বুঝতে পারছে, তখন তার প্রতিরোধ অনেক সময় কমে যায়। কারণ মানুষ শুধু চায় না যে আপনি তার কথা শুনুন, সে চায় আপনি তার অবস্থাটা বুঝুন। তাই পরের বার কারো সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কথা বলার আগে নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি বলতে চাই। এর আগে আরেকটা প্রশ্ন করুন, সামনের মানুষটা আসলে কি চায়। এই একটা পরিবর্তন আপনার পুরো কথোপকথনের ধরন বদলে দিতে পারে। আর এখান থেকেই আমরা চলে যাব দ্বিতীয় কৌশলে। কারণ শুধু মানুষকে বুঝতে চাইলেই হবে না, আপনাকে এমন একটা উপায় জানতে হবে যার মাধ্যমে সামনের মানুষ নিজেই তার আসল কথা বলতে শুরু করবে। আর সেই কৌশলটা খুবই সহজ, কিন্তু সঠিকভাবে ব্যবহার করলে এর প্রভাব অবাক করার মতো। সামনের মানুষের গুরুত্বপূর্ণ কথাটা তাকে আবার ফিরিয়ে দিন। এটাকেই বলা হয় মিররিং।
2. মিররিং। সামনের মানুষের কথাই তাকে ফিরিয়ে দিন। ধরুন, আপনি কারো সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছেন। সে আপনাকে বলল, এই মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য খুব কঠিন। এখন সাধারণত আমরা কি করি? সঙ্গে সঙ্গে উত্তর দিই, কেন কঠিন? সমস্যাটা কোথায়? আপনি এটা করছেন না কেন? কিন্তু ক্রিস বসের পদ্ধতি একটু আলাদা। আপনাকে সবসময় সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে না, বরং সামনের মানুষ যে কথাটা বলেছে তার শেষের গুরুত্বপূর্ণ কয়েকটা শব্দ আবার তাকে বলুন। যেমন, আপনার জন্য কঠিন, তারপর চুপ। হ্যাঁ, শুধু এটুকুই। প্রথমে হয়তো ব্যাপারটা খুব সাধারণ মনে হবে, কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। মানুষ নিজের কথা নিয়ে কথা বলতে পছন্দ করে। আপনি যখন তার কথার একটা অংশ আবার ফিরিয়ে দেন, তখন অনেক সময় সে নিজেই তার কথাটা আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে শুরু করে। সে হয়তো বলবে, হ্যাঁ, কারণ, তারপর সে এমন কিছু বলতে পারে যেটা আপনি আগে জানতেনই না। ধরুন, একজন বিক্রেতা আপনাকে বলল, এই দামের নিচে আমি দিতে পারবো না। আপনি সঙ্গে সঙ্গে যদি বলেন, আরেকটু কম করেন, তাহলে সে হয়তো আবার নিজের অবস্থান শক্ত করবে। কিন্তু আপনি যদি বলেন, এই দামের নিচে দিতে পারবেন না, তারপর চুপ থাকেন, হয়তো সে নিজেই বলতে শুরু করবে, আসলে আমাদেরও কিছু খরচ আছে। তবে আপনি যদি এতগুলো নেন, হয়তো কিছুটা কমানো যেতে পারে। খেয়াল করুন কি হলো, আপনি তাকে চাপ দেননি, আপনি শুধু তাকে আরও কথা বলার সুযোগ দিয়েছেন। আর সে যত বেশি কথা বলছে, আপনি তত বেশি তথ্য পাচ্ছেন। নেগোশিয়েশনে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি বেশি কথা বলেন, তাহলে আপনি নিজের অবস্থান সম্পর্কে বেশি তথ্য প্রকাশ করেন। কিন্তু আপনি যদি সামনের মানুষকে কথা বলার সুযোগ দেন, তাহলে তার প্রয়োজন, চিন্তা এবং দুর্বল জায়গাগুলো সম্পর্কে অনেক বেশি জানতে পারবেন। তাই মিররিংয়ের একটা সহজ নিয়ম মনে রাখুন। শুনুন, তারপর তার কথার গুরুত্বপূর্ণ অংশটা ফিরিয়ে দিন, তারপর চুপ থাকুন। অনেক সময় সেই নীরবতাটাই সামনের মানুষকে আরও কথা বলতে বাধ্য করে। কিন্তু এখানে একটা ভুল করা যাবে না। প্রতিটা কথার শেষের শব্দ হুবহু নকল করবেন না, তাহলে ব্যাপারটা অস্বাভাবিক লাগবে। শুধু সেই কথাটাই ফিরিয়ে দিন যেটার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে। যেমন, কেউ বলল, আমি এই চাকরিটা ছাড়তে চাই কারণ এখানে আমাকে কেউ গুরুত্ব দেয় না। আপনি শুধু বলতে পারেন, কেউ গুরুত্ব দেয় না? তারপর চুপ। হয়তো সে তখন বলতে শুরু করবে, হ্যাঁ, আমি এত কাজ করি কিন্তু। আর এখানেই আপনি আসল সমস্যাটা জানতে পারবেন। সমস্যা হয়তো চাকরি নয়, সমস্যা হতে পারে সম্মান পাওয়া। আর আপনি যদি সমস্যাটা না জানেন, তাহলে আপনি ভুল সমস্যার সমাধান করতে থাকবেন। এই কারণেই মিররিং শুধু একটা কথা বলার কৌশল নয়, এটা একটা তথ্য বের করার কৌশল। আপনি যত ভালোভাবে শুনবেন, তত বেশি বুঝবেন, আর যত বেশি বুঝবেন, তত ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। কিন্তু এখানেই একটা প্রশ্ন আসে, শুধু মানুষকে বেশি কথা বলালেই কি হবে? না, কারণ মানুষ শুধু কথা বলে না, কথার মধ্যে তার আবেগও লুকিয়ে থাকে। কেউ রাগ করে কথা বলছে, কেউ ভয় নিয়ে কথা বলছে, কেউ হতাশ, কেউ হয়তো মনে করছে তাকে কেউ গুরুত্ব দিচ্ছে না। আর আপনি যদি এই আবেগটা বুঝতে পারেন, তাহলে কথোপকথন অনেক সহজ হয়ে যায়। এবার আসি তৃতীয় কৌশলে। 3. লেবেলিং। মানুষের অনুভূতিটাকে চিনে নিন। ধরুন, আপনার কোনো বন্ধু আপনার সঙ্গে কথা বলছে। আপনি বুঝতে পারছেন সে একটা বিষয় নিয়ে খুব চিন্তিত। এখন আপনি যদি তাকে বলেন, চিন্তা করো না, তাহলে সে হয়তো আরও বিরক্ত হতে পারে, কারণ আপনি তার সমস্যাটা সমাধান করার আগেই তার অনুভূতিটাকে ছোট করে ফেলছেন। এর বদলে আপনি বলতে পারেন, মনে হচ্ছে বিষয়টা নিয়ে তুমি বেশ চিন্তিত, অথবা মনে হচ্ছে এই ব্যাপারটা তোমাকে সত্যিই বিরক্ত করেছে। এটাকে বলা হয় লেবেলিং, অর্থাৎ সামনের মানুষের অনুভূতিটাকে একটা নাম দেওয়া। এখানে আপনার কাজ হলো না তাকে দোষ দেওয়া, আপনার কাজ হলো তার অনুভূতিটা স্বীকার করা। ধরুন, আপনার বস রেগে আছেন। আপনি যদি বলেন, আপনি রাগ করছেন কেন, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কিন্তু আপনি বলতে পারেন, মনে হচ্ছে এই বিষয়টা আপনাকে সত্যিই হতাশ করেছে। এতে সে হয়তো বলবে, হ্যাঁ, কারণ, এবং আবার কথা বলতে শুরু করবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝুন, মানুষ যখন মনে করে তার অনুভূতিটা কেউ বুঝতে পারছে, তখন সে অনেক সময় নিজের অবস্থান নিয়ে কম প্রতিরোধী হয়ে যায়। কারণ তখন তার মনে হয়, এই মানুষটা আমার বিরুদ্ধে নয়, সে অন্তত বুঝতে চেষ্টা করছে। আর এটাই নেগোশিয়েশনের একটা বড় শক্তি। আপনাকে সবসময় সামনের মানুষকে বোঝাতে হবে না যে আপনি ঠিক। অনেক সময় প্রথমে তাকে অনুভব করাতে হবে, আমি তোমাকে বুঝতে পারছি, তারপর আপনার কথা বলুন। এই কৌশল পরিবারেও কাজে লাগে।
ধরুন আপনার স্ত্রী, স্বামী, ভাই, বন্ধু বা পরিবারের কেউ কোনো বিষয় নিয়ে রেগে আছে। আপনি যদি সঙ্গে সঙ্গে বলেন, তুমি ভুল বুঝছ, তাহলে তর্ক শুরু হতে পারে। কিন্তু আপনি যদি আগে বলেন, মনে হচ্ছে ব্যাপারটা তোমাকে অনেক কষ্ট দিয়েছে, তাহলে হয়তো সে নিজের কথাটা আরও পরিষ্কারভাবে বলতে শুরু করবে, আর আপনি তখন বুঝতে পারবেন আসল সমস্যা কোথায়। তাই মনে রাখবেন, মানুষের আবেগের সঙ্গে তর্ক করবেন না, আগে সেটা বুঝুন, তারপর সমস্যার কথা বলুন। আর মিররিং আর লেবেলিং, এই দুইটা কৌশল একসঙ্গে ব্যবহার করতে পারলে আপনি একটা বড় সুবিধা পাবেন। আপনি সামনের মানুষকে কথা বলার সুযোগ দেবেন, তারপর তার অনুভূতিটা বুঝিয়ে দেবেন যে আপনি সেটা লক্ষ্য করেছেন। এতে কথোপকথনের পরিবেশ অনেকটাই বদলে যেতে পারে। কিন্তু এখনও একটা গুরুত্বপূর্ণ বিষয় বাকি, কারণ অনেক মানুষ নেগোশিয়েশনে একটা ভুল করে। তারা মনে করে আমাকে সামনের মানুষকে হ্যাঁ বলাতেই হবে। কিন্তু সবসময় হ্যাঁ পাওয়াই কি ভালো? আসলে না। কখনো কখনো না শব্দটাই হতে পারে আপনার সবচেয়ে বড় অস্ত্র। আর কেন? সেটা আমরা পরের অংশে দেখব। 4. না শুনতে ভয় পাবেন না। আমরা ছোটবেলা থেকেই একটা জিনিস শিখে আসি, কেউ যদি আমাদের কোনো প্রস্তাবে হ্যাঁ বলে, তাহলে আমরা মনে করি আমরা জিতে গেছি, আর কেউ যদি না বলে, আমরা মনে করি সব শেষ। কিন্তু নেগোশিয়েশনের ক্ষেত্রে ব্যাপারটা সবসময় এমন নয়। অনেক সময় না হচ্ছে কথোপকথনের শেষ নয়, বরং সেখান থেকেই আসল কথোপকথন শুরু হতে পারে। কারণ কেউ যখন আপনাকে না বলে, তখন অন্তত আপনি একটা বিষয় পরিষ্কারভাবে জানলেন, সে এখনই রাজি নয়। কিন্তু কেন রাজি নয়, সেটাই আসল প্রশ্ন। ধরুন আপনি কোনো পণ্য বিক্রি করছেন। আপনি বললেন, আপনি কি এই পণ্যটা নেবেন? সামনের মানুষ বলল, না। এখন আপনি যদি সঙ্গে সঙ্গে বলেন, ঠিক আছে, তাহলে থাক, তাহলে কথোপকথন সেখানেই শেষ। কিন্তু আপনি যদি একটু অন্যভাবে প্রশ্ন করেন, এই মুহূর্তে এটা নেওয়া কি আপনার জন্য অসুবিধার? তাহলে সে হয়তো বলবে, হ্যাঁ, কারণ এখন আমার বাজেট কম। এখন আপনি একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলেন। সমস্যা পণ্য নয়, সমস্যা হচ্ছে সময় বা বাজেট। অর্থাৎ না শুনে কথোপকথন বন্ধ না করে না এর পেছনে থাকা কারণটা খুঁজে বের করতে হবে। এখানে আরেকটা বিষয় আছে। মানুষ যখন মনে করে তাকে জোর করে কোনো সিদ্ধান্তে নিয়ে যাওয়া হচ্ছে, তখন সে স্বাভাবিকভাবেই প্রতিরোধ করে। আপনি যদি বারবার বলেন, এটা নিন, এটা আপনার জন্য ভালো, আপনাকে এটা করতেই হবে, তাহলে সামনের মানুষ মনে করতে পারে আপনি তাকে চাপ দিচ্ছেন, আর তখন সে শুধু একটা কাজ করতে চাইবে, আপনাকে থামাতে। কিন্তু আপনি যদি তাকে না বলার সুযোগ দেন, তাহলে সে অনেক সময় বেশি নিরাপদ বোধ করে, কারণ সে বুঝতে পারে আমি চাইলে না বলতে পারি। আর যখন মানুষ নিরাপদ বোধ করে, তখন সে অনেক বেশি খোলামেলা কথা বলতে পারে। তাই সবসময় মানুষকে হ্যাঁ বলানোর চেষ্টা করবেন না, বরং এমন প্রশ্ন করুন যাতে সে নিজের অবস্থাটা পরিষ্কারভাবে বলতে পারে। যেমন, এটা কি আপনার জন্য একেবারেই সম্ভব নয়? অথবা, এখন এটা করা কি আপনার জন্য অসুবিধার? এই ধরনের প্রশ্ন সামনের মানুষকে তার অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেয়, আর তার উত্তর থেকেই আপনি বুঝতে পারবেন আসল বাধাটা কোথায়। তাই একটা কথা মনে রাখবেন, না মানেই প্রত্যাখ্যান নয়। অনেক সময় না মানে আমি এখনও নিরাপদ বোধ করছি না, আমি আরও তথ্য চাই, আমার অন্য একটা সমস্যা আছে, অথবা আমি চাই আপনি আমার আসল অবস্থাটা বুঝুন। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে সেই আসল সমস্যাটা বের করবেন? এখানেই আসে পরের কৌশল। 5. এমন প্রশ্ন করুন যার উত্তর সামনের মানুষকেই ভাবতে বাধ্য করবে। নেগোশিয়েশনে একটা সাধারণ ভুল হলো আমরা খুব বেশি কথা বলি। আমরা মনে করি বেশি যুক্তি দিলে মানুষ রাজি হয়ে যাবে, কিন্তু বাস্তবে অনেক সময় এর উল্টোটা হয়। আপনি যত বেশি কথা বলবেন, সামনের মানুষ তত বেশি মনে করতে পারে আপনি তাকে বোঝানোর চেষ্টা করছেন, আর তখন সে নিজের অবস্থান আরও শক্ত করে ফেলতে পারে। তাই একজন দক্ষ নেগোশিয়েটর অনেক সময় প্রশ্ন করে, কিন্তু যে কোনো প্রশ্ন নয়, এমন প্রশ্ন যার উত্তর দিতে গিয়ে সামনের মানুষ নিজেকেই চিন্তা করতে হবে। ধরুন আপনি কারো কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ কাজ সময় মতো শেষ করতে চান। আপনি যদি বলেন আপনি কালকের মধ্যে কাজটা শেষ করবেন, এটা একটা নির্দেশ। সামনের মানুষ চাইলে মানতে পারে, আবার চাইলে বলতে পারে সম্ভব না। কিন্তু আপনি যদি বলেন কালকের মধ্যে কাজটা কিভাবে শেষ করা সম্ভব বলে আপনি মনে করেন,
এখন পরিস্থিতিটা বদলে গেল। আপনি তাকে আদেশ দিচ্ছেন না, আপনি তাকে সমস্যার সমাধান নিয়ে ভাবতে বাধ্য করছেন। সে হয়তো বলবে, কালকের মধ্যে কঠিন। তখন আপনি বলতে পারেন, তাহলে আপনার মতে কিভাবে করা সম্ভব? এখন সে নিজেই একটা বিকল্প দিতে পারে। হয়তো সে বলবে, 2 দিনের সময় দিলে ভালোভাবে করতে পারবো। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটল। সমাধানটা আপনার কাছ থেকে আসেনি, সামনের মানুষ নিজেই সেটা বলেছে। আর মানুষ নিজের তৈরি করা সমাধানকে অনেক সময় বেশি গুরুত্ব দেয়। এই ধরনের প্রশ্নের একটা বড় সুবিধা হলো, এগুলো সরাসরি সংঘর্ষ তৈরি করে না। আপনি বলছেন না, আপনাকে এটা করতেই হবে। আপনি বলছেন, এটা কিভাবে করা সম্ভব। এতে সামনের মানুষকে ভাবার জায়গা দেওয়া হয়। আর এই ধরনের প্রশ্ন শুধু ব্যবসায় নয়, আপনার দৈনন্দিন জীবনেও কাজে লাগতে পারে। ধরুন, আপনার কোনো বন্ধু আপনার কাছে টাকা ধার নিয়েছে, অনেক দিন হয়ে গেছে। আপনি যদি বলেন, টাকাটা কালকের মধ্যে ফেরত দাও, সে হয়তো অস্বস্তিতে পড়বে। কিন্তু আপনি যদি বলেন, টাকাটা ফেরত দেওয়ার জন্য তোমার কোন সময়টা সুবিধাজনক, তখন সে হয়তো একটা নির্দিষ্ট সময় বলবে অথবা তার সমস্যাটা ব্যাখ্যা করবে। তখন আপনি বুঝতে পারবেন আসল পরিস্থিতি কী। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই প্রশ্নগুলো যেন চালাকি বা ফাঁদ মনে না হয়। আপনার উদ্দেশ্য হওয়া উচিত সমস্যাটা একসঙ্গে সমাধান করা, সামনের মানুষকে হারানো নয়। কারণ ভালো নেগোসিয়েশন মানে এমন না যে আপনি জিতলেন আর অন্যজন হেরে গেল। বরং সবচেয়ে ভালো ফলাফল হলো দুজনেরই মনে হবে তারা একটা গ্রহণযোগ্য সমাধানে পৌঁছেছে। আর এই জায়গায় পৌঁছানোর জন্য আরও একটা শক্তিশালী কৌশল আছে। সেটা হলো সামনের মানুষকে সিদ্ধান্তের নিয়ন্ত্রণের অনুভূতি দেওয়া। কারণ মানুষ একটা বিষয় খুব পছন্দ করে, সে মনে করতে চায় সিদ্ধান্তটা আমি নিজেই নিয়েছি। আর কিভাবে এই অনুভূতিটা তৈরি করবেন সেটাই আমরা পরের অংশে দেখব। 6. সামনের মানুষকে নিয়ন্ত্রণের অনুভূতি দিন। মানুষের একটা অদ্ভুত স্বভাব আছে, সে নিজের সিদ্ধান্তকে নিজের সিদ্ধান্ত মনে করতে চায়। কেউ তাকে জোর করে কোনো সিদ্ধান্তে নিয়ে যাক, এটা সে সাধারণত পছন্দ করে না। আপনি যদি কাউকে বলেন এটা করতেই হবে, তাহলে তার মাথায় প্রথম যে চিন্তাটা আসতে পারে, কেন? আমি কেন এটা করব? এমনকি সে জানলেও যে কাজটা তার জন্য ভালো, তবুও শুধু চাপ দেওয়ার কারণে সে আপনার কথার বিরোধিতা করতে পারে। কারণ মানুষ নিজের স্বাধীনতাকে খুব গুরুত্ব দেয়। তাই একজন দক্ষ নেগোশিয়েটর সরাসরি নির্দেশ দেওয়ার বদলে এমন প্রশ্ন করে যাতে সামনের মানুষ নিজেই ভাবতে শুরু করে। যেমন, আপনার মতে এটা কিভাবে করা যেতে পারে? এখানে আপনার জন্য সবচেয়ে বড় সমস্যা কোনটা? আপনি হলে এই পরিস্থিতিটা কিভাবে সমাধান করতেন? এই প্রশ্নগুলো খুব সাধারণ, কিন্তু এগুলোর একটা বিশেষ শক্তি আছে। আপনি সামনের মানুষকে বলছেন না আমার কথাই ঠিক, বরং তাকে বলছেন আপনার মতামতটা কি। আর মানুষ যখন অনুভব করে তার মতামতের মূল্য আছে, তখন সে অনেক বেশি সহযোগিতা করতে পারে। ধরুন, অফিসে আপনি একটা নতুন পরিকল্পনা নিয়ে এসেছেন। আপনি যদি টিমের সবাইকে বলেন আমরা এভাবেই কাজ করব, তাহলে কেউ হয়তো আপত্তি করবে। কিন্তু আপনি যদি বলেন এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে গেলে আপনাদের মতে সবচেয়ে বড় সমস্যা কোথায় হতে পারে, এখন সবাই চিন্তা করতে শুরু করবে। কেউ হয়তো এমন একটা সমস্যা বলবে যেটা আপনি আগে ভাবেননি, কেউ হয়তো আরও ভালো একটা সমাধান দেবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তারা মনে করবে তাদের কথার গুরুত্ব আছে। এতে সহযোগিতা করার সম্ভাবনাও বাড়ে। তবে এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য এই কৌশল ব্যবহার করবেন না। কারণ উদ্দেশ্য হলো মানুষকে বোকা বানানো নয়। উদ্দেশ্য হলো এমন একটা কথোপকথন তৈরি করা যেখানে দুজনেই নিজের কথা বলতে পারে এবং বাস্তবসম্মত একটা সমাধানে পৌঁছাতে পারে। এখন পর্যন্ত আমরা শিখলাম কিভাবে মানুষের আবেগ বুঝতে হয়, কিভাবে তাকে কথা বলাতে হয়, কিভাবে না শুনেও কথোপকথন চালিয়ে যেতে হয়, কিভাবে প্রশ্ন করে তাকে চিন্তা করতে বাধ্য করা যায় এবং কিভাবে তাকে নিজের সিদ্ধান্তের অংশ বানানো যায়। কিন্তু এবার একটা আরও গুরুত্বপূর্ণ সমস্যা আছে। ধরুন আপনি এই সব কিছুই করলেন, তারপরও সামনের মানুষ বলছে না আমি এটা করতে পারবো না। তখন কি করবেন? সেখানেই আপনাকে বুঝতে হবে সে আসলে কোনো সমস্যার কারণে না বলছে। 7. মানুষ যা বলছে সেটাই সবসময় আসল সমস্যা নয়। ধরুন আপনি কোনো পণ্য বিক্রি করছেন, একজন ক্রেতা এসে বলল দাম অনেক বেশি। এখন আপনি কি করবেন? অনেকেই সঙ্গে সঙ্গে দাম কমাতে শুরু করবে। আচ্ছা 100 টাকা কম দিচ্ছি। ক্রেতা বলবে আরও কমান।
আপনি আবার কমাবেন। এভাবে একটা সময় হয়তো এমন দামে বিক্রি করবেন যেখানে আপনার নিজেরই লাভ থাকবে না। কিন্তু একটা প্রশ্ন করুন তো, ক্রেতার আসল সমস্যা কি সত্যিই দাম ছিল? হয়তো না। হয়তো সে আপনার পণ্যের মান নিয়ে সন্দেহ করছে। হয়তো সে অন্য জায়গায় কম দামে পণ্য পেয়েছে। হয়তো তার কাছে এখন পর্যাপ্ত টাকা নেই। অথবা হয়তো সে শুধু দর কষাকষি করছে। অর্থাৎ সে বলেছে দাম বেশি, কিন্তু তার আসল সমস্যা অন্য কোথাও থাকতে পারে। এটাই নেগোশিয়েশনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ যা বলে তার পেছনে অনেক সময় আরও একটা কারণ থাকে। তাই সামনের মানুষ যখন কোনো আপত্তি জানায়, সঙ্গে সঙ্গে সমাধান দেওয়ার চেষ্টা করবেন না। আগে বুঝুন এই আপত্তির আসল কারণটা কি। ধরুন কেউ বলল, আমি এই চাকরিটা নিতে চাই না। আপনি যদি সঙ্গে সঙ্গে বলেন, কিন্তু চাকরিটা তো খুব ভালো, তাহলে আপনি হয়তো ভুল জায়গায় কথা বলছেন। হয়তো তার সমস্যা বেতন নয়, হয়তো অফিসের সময়, হয়তো দূরত্ব, হয়তো সে অন্য কোনো সুযোগের অপেক্ষায় আছে, হয়তো তার পরিবারের কোনো সমস্যা আছে। আপনি যদি আসল কারণটা না জানেন, তাহলে আপনি যত ভালো যুক্তিই দেন না কেন, কোনো কাজ হবে না। তাই যখন কেউ না বলে তার কথার সঙ্গে তর্ক করার আগে একটু থামুন। নিজেকে জিজ্ঞেস করুন, সে আসলে কোন সমস্যার সমাধান চাইছে? এই প্রশ্নটা আপনার কথোপকথনের দিক পুরোপুরি বদলে দিতে পারে। আর এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। মানুষ সবসময় নিজের আসল সমস্যা সরাসরি বলে না। কখনো সে নিজেও জানে না তার আসল সমস্যা কী। তাই আপনাকে শুনতে হবে শুধু তার শব্দ নয়, তার কণ্ঠের পরিবর্তন, তার দ্বিধা, তার বারবার বলা কোনো নির্দিষ্ট কথা, এসবও লক্ষ্য করতে হবে। ধরুন কেউ বারবার বলছে, আমি নিশ্চিত না, আমি ভাবছি, এখন সিদ্ধান্ত নেওয়া কঠিন। তাহলে হয়তো তার সমস্যা আপনার প্রস্তাবের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। হয়তো তার ভেতরে অন্য কোনো ভয় কাজ করছে। আর আপনি যদি সেই ভয়টা বুঝতে পারেন, তাহলে কথোপকথনের একটা নতুন দরজা খুলে যেতে পারে। এই কারণেই ভালো নেগোসিয়েশন শুধু কথার খেলা নয়, এটা আসলে মানুষকে বোঝার খেলা। কিন্তু এখন প্রশ্ন হলো, সামনের মানুষ যে সমস্যার কথা বলছে সেটাই কি তার একমাত্র সমস্যা, নাকি তার কথার আড়ালে আরও কিছু লুকিয়ে আছে? কারণ অনেক সময় একজন মানুষ আপনাকে তার সমস্যার একটা অংশ বলবে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা বলবে না। আর ঠিক এই জায়গা থেকেই আমরা চলে যাচ্ছি ভিডিওর আরও গভীর অংশে। কারণ এখন আপনাকে জানতে হবে কিভাবে কথার আড়ালে থাকা আসল উদ্দেশ্য খুঁজে বের করবেন। আর এই বিষয়টা যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কারণ পরের অংশে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা বুঝতে পারলে আপনি শুধু মানুষ কি বলছে সেটা নয়, কেন বলছে সেটাও বুঝতে শুরু করবেন। ৮. কথার আড়ালে থাকা আসল উদ্দেশ্য খুঁজে বের করুন। একজন মানুষ যখন আপনার সঙ্গে কথা বলে, তখন সে সব সময় তার আসল কথাটা সরাসরি বলে না। অনেক সময় সে এমন একটা কথা বলে যেটা আসলে তার আসল সমস্যার শুধু উপরের অংশ। ধরুন আপনি কারো সঙ্গে একটা ব্যবসায়িক চুক্তি করতে চাইছেন। সে বলল, আমি এই দামে রাজি নই। আপনি হয়তো ভাবলেন, ঠিক আছে, তাহলে দাম কমাতে হবে। কিন্তু একটু থামুন, হয়তো তো আসল সমস্যা দাম নয়। হয়তো সে মনে করছে আপনি সময় মতো পণ্য দিতে পারবেন না। হয়তো সে আপনার ওপর পুরোপুরি বিশ্বাস করছে না। হয়তো সে অন্য কারো সঙ্গে কথা বলছে। অথবা হয়তো সে চায় আপনি তাকে আরও ভালো কোনো সুবিধা দিন। অর্থাৎ তার মুখে এসেছে দাম বেশি, কিন্তু তার মাথায় হয়তো চলছে সম্পূর্ণ অন্য একটা হিসাব। এখানেই একজন ভালো নেগোসিয়েটর আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য তৈরি হয়। সাধারণ মানুষ শুনবে, তারপর উত্তর দেবে। কিন্তু ভালো নেগোসিয়েটর শুনবে, তারপর ভাববে এর পেছনে আসল কারণটা কী। এই প্রশ্নটা সব সময় মাথায় রাখতে হবে, কারণ মানুষের বলা কথার পেছনে থাকতে পারে ভয়, লোভ, অভিমান, নিরাপত্তাহীনতা, সম্মান পাওয়ার ইচ্ছা, অথবা এমন কোনো তথ্য যেটা সে এখনও আপনাকে বলেনি। আর সেই অজানা তথ্যটাই হয়তো পুরো কথোপকথনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ধরুন আপনি একটা চাকরি ইন্টারভিউ দিচ্ছেন। কোম্পানি আপনাকে বলল, আমরা এই বেতন দিতে পারবো। আপনি হয়তো সঙ্গে সঙ্গে বলবেন, আমি এর চেয়ে বেশি আশা করেছিলাম। কিন্তু আপনি যদি একটু অন্যভাবে চিন্তা করেন, আপনি জানতে চাইতে পারেন এই কোম্পানির কাছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যটা কী? আপনার অভিজ্ঞতা, আপনার দক্ষতা,
আপনার সময়, নাকি এমন কোনো কাজ আছে যেটা অন্যরা করতে পারছে না? কারণ আপনি যদি তাদের আসল প্রয়োজনটা বুঝতে পারেন, তাহলে শুধু বেতনের ওপর আলোচনা না করে আরও অনেক বিষয় নিয়ে কথা বলতে পারবেন। হয়তো বেতন বাড়ানো সম্ভব নয়, কিন্তু অন্য কোনো সুবিধা পাওয়া সম্ভব। হয়তো কাজের সময় নিয়ে আলোচনা করা যাবে, হয়তো অতিরিক্ত দায়িত্বের জন্য আলাদা সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ আপনি যদি শুধু নিজের চাওয়ার দিকে তাকিয়ে থাকেন, আপনি একটা পথই দেখতে পাবেন। কিন্তু সামনের মানুষের আসল চাওয়াটা বুঝতে পারলে আপনি অনেকগুলো পথ দেখতে পাবেন। আর এখানেই আসে একটা গুরুত্বপূর্ণ বিষয়, শুনতে শেখা। শুধু শব্দ শুনবেন না, খেয়াল করুন মানুষ কোন কথাটা বারবার বলছে, কোন জায়গায় সে থেমে যাচ্ছে, কোন প্রশ্নের উত্তর দিতে সে অস্বস্তি বোধ করছে, কোন বিষয় নিয়ে সে হঠাৎ বেশি কথা বলছে। এসব ছোট ছোট সংকেত অনেক সময় বড় তথ্যের দিকে নিয়ে যায়। তবে একটা বিষয় মনে রাখবেন, এর মানে এই নয় যে প্রতিটি কথার পেছনে কোনো গোপন ষড়যন্ত্র আছে। বরং আপনাকে শুধু ধরে নিতে হবে আপনি পুরো পরিস্থিতিটা এখনও জানেন না। আর এই মানসিকতাটাই আপনাকে অনেক ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারে। কারণ আমরা অনেক সময় খুব দ্রুত ধরে নিই, আমি সব বুঝে গেছি, কিন্তু আসলে আমরা সব জানি না। আর নেগোশিয়েশনে এই ভুলটাই অনেক বড় ক্ষতি করতে পারে। এখন ধরুন আপনি একজন মানুষের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বললেন, তার প্রয়োজন বুঝলেন, তার সমস্যা বুঝলেন, তার ভয় বুঝলেন, তার অবস্থানও বুঝলেন। তারপরও একটা প্রশ্ন থেকে যায়, এমন কোনো তথ্য কি আছে যেটা আপনি এখনও জানেন না? কারণ কখনো কখনো একটা ছোট তথ্য পুরো পরিস্থিতির অর্থ বদলে দিতে পারে। আর এখানেই আমরা পৌঁছে যাচ্ছি বইটির সবচেয়ে আকর্ষণীয় ধারণাগুলোর একটিতে। 9, ব্ল্যাক সোয়ান। আপনি যা জানেন না সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। ব্ল্যাক সোয়ান কথাটা শুনলে হয়তো প্রথমে মনে হবে এটা কোনো রহস্যময় বিষয়, কিন্তু ধারণাটা খুব সহজ। ভাবুন, আপনি একটা পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। আপনার কাছে 10টা তথ্য আছে, আপনি মনে করছেন আমি সব কিছু জানি, তাই সেই তথ্যের ওপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত নিলেন। কিন্তু পরে আপনি এমন একটা তথ্য জানলেন যেটা আপনার কাছে পনার কাছে ছিল না। আর সেই একটা তথ্য জানার পর আপনি বুঝলেন এতক্ষণ আপনি পুরো পরিস্থিতিটাই অন্যভাবে দেখছিলেন। এটাই ব্ল্যাক সোয়ানের শক্তি। এমন তথ্য যেটা আপনি জানতেন না, কিন্তু জানার পর সেটা পুরো হিসাব বদলে দিতে পারে। ধরুন আপনি একটা বাড়ি কিনতে যাচ্ছেন। বাড়িটা দেখতে সুন্দর, দামও আপনার বাজেটের মধ্যে, সব কিছু ঠিকঠাক মনে হচ্ছে। আপনি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, কিন্তু শেষ মুহূর্তে জানতে পারলেন এই বাড়ির জমি নিয়ে একটা পুরনো আইনি সমস্যা আছে। একটা তথ্য, শুধু একটা তথ্য, কিন্তু সেই তথ্য জানার পর পুরো সিদ্ধান্ত বদলে গেল। নেগোশিয়েশনেও এমন ঘটনা ঘটতে পারে। আপনি ভাবছেন এই মানুষটা শুধু দাম কমাতে চাইছে, কিন্তু পরে জানতে পারলেন সে আসলে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে, অথবা সে অন্য একটা প্রস্তাবের ওপর নির্ভর করছে, অথবা তার এমন কোনো সমস্যা আছে যেটা সে শুরুতে বলেনি। এখন আপনার কাছে নতুন তথ্য এসেছে, আর সেই তথ্যের কারণে আপনার কৌশলও বদলে যাবে। তাই একজন ভালো নেগোশিয়েটর কখনো মনে করে না আমি সব জানি, বরং সে ভাবে আমি এখনও কি জানি না। এই প্রশ্নটা অত্যন্ত শক্তিশালী, কারণ আপনি যখন বুঝবেন যে আপনার কাছে পুরো তথ্য নেই, তখন আপনি আরও বেশি শুনবেন, আরও বেশি প্রশ্ন করবেন, আর তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। এটাই আপনাকে অন্য অনেক মানুষের চেয়ে এগিয়ে দিতে পারে। কিন্তু এখন একটা শেষ প্রশ্ন, আপনি কিভাবে এমন অজানা তথ্য খুঁজে বের করবেন? কিভাবে বুঝবেন কোন তথ্যটা গুরুত্বপূর্ণ? আর কিভাবে এমন প্রশ্ন করবেন যাতে সামনের মানুষ নিজেই সেই তথ্যটা প্রকাশ করে? এখানেই আসছে আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল। কারণ এতক্ষণ আমরা যেগুলো শিখলাম সেগুলো আপনাকে একজন ভালো নেগোশিয়েটর বানাতে পারে, কিন্তু শেষের কৌশলটা আপনাকে শেখাবে কিভাবে পুরো কথোপকথনকে অন্যভাবে দেখতে হয়। আর এটাই হয়তো এই পুরো বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। 10, আমি কি জানি না? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন পর্যন্ত আমরা অনেকগুলো কৌশল দেখলাম, কিভাবে মানুষের আবেগ বুঝতে হয়, কিভাবে তার গুরুত্বপূর্ণ কথাটা তাকে ফিরিয়ে দিতে হয়, কিভাবে তার অনুভূতিকে স্বীকার করতে হয়, কেন না শুনতে ভয় পাওয়া উচিত নয়, কিভাবে সঠিক প্রশ্ন করতে হয়, কিভাবে সামনের মানুষকে নিজের সিদ্ধান্তের অংশ বানাতে হয়, আর কিভাবে তার কথার আড়ালে থাকা আসল সমস্যাটা খুঁজে বের করতে হয়। কিন্তু সবগুলো কৌশলের পেছনে একটা প্রশ্ন লুকিয়ে আছে, সেটা হলো
আমি কি জানি না। এই প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু বাস্তব জীবনে এটা শেখাকে অনেক ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারে। কারণ আমরা অনেক সময় মনে করি আমি পরিস্থিতিটা বুঝে গেছি, আমি জানি সে কি চায়, আমি জানি কেন সে এটা বলছে। কিন্তু সত্যি হলো আমরা অনেক সময় যতটা ভাবি তার চেয়ে অনেক কম জানি। আর সমস্যা শুরু হয় তখনই, কারণ অসম্পূর্ণ তথ্যের উপর ভিত্তি করে আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি। ধরুন আপনি একজন বন্ধুর সঙ্গে কথা বলছেন, সে হঠাৎ আপনার কোনো প্রস্তাবে রাজি হলো না। আপনি ভাবলেন ও আমার ওপর রাগ করেছে, কিন্তু আপনি কি নিশ্চিত? হয়তো সে অন্য কোনো সমস্যায় আছে, হয়তো তার মন খারাপ, হয়তো সে ব্যস্ত, হয়তো এমন কিছু ঘটেছে যেটা আপনি জানেনই না। আপনি যদি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে ফেলেন ও আমাকে পছন্দ করে না, তাহলে আপনি ভুল একটা ধারণার ওপর ভিত্তি করে প্রতিক্রিয়া দেখাবেন। কিন্তু আপনি যদি নিজেকে প্রশ্ন করেন আমি কি জানি না, তাহলে আপনার আচরণ বদলে যাবে। আপনি হয়তো জিজ্ঞেস করবেন সব ঠিক আছে তো, আর তখন হয়তো এমন একটা কথা জানতে পারবেন যেটা আপনি আগে জানতেনই না। এটাই ব্ল্যাক সোয়ানের আসল শক্তি। আপনি অজানা তথ্য খুঁজছেন, কারণ আপনি জানেন একটা গুরুত্বপূর্ণ তথ্য পুরো পরিস্থিতি বদলে দিতে পারে। এখন এই বিষয়টা নেগোশিয়েশনের ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ। ধরুন একজন মানুষ আপনাকে বলল আমি এই দামে রাজি নই। আপনি যদি ধরে নেন সে শুধু কম দাম চায়, তাহলে আপনার চিন্তা একটা জায়গাতেই আটকে থাকবে। কিন্তু আপনি যদি ভাবেন আমি কি জানি না, তাহলে আপনি অন্য প্রশ্ন করতে শুরু করবেন। এই দামের ব্যাপারে আপনার সবচেয়ে বড় সমস্যা কোনটা? আপনার জন্য কোন বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ? এটা আপনার জন্য কিভাবে কাজ করলে ভালো হতো? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আপনাকে এমন একটা তথ্য দেবে যেটা আপনি আগে কল্পনাও করেননি। আর তখন আপনি বুঝতে পারবেন নেগোসিয়েশন আসলে শুধু দাম নিয়ে কথা বলা নয়, এটা মানুষের প্রয়োজন, ভয়, লক্ষ্য এবং অজানা তথ্য বোঝার একটা প্রক্রিয়া। বাস্তব জীবনে এই কৌশলগুলো কিভাবে ব্যবহার করবেন? এখন হয়তো আপনার মনে হতে পারে ঠিক আছে, বইয়ের কথাগুলো বুঝলাম, কিন্তু বাস্তবে এগুলো ব্যবহার করব কিভাবে? চলুন খুব সহজ একটা উদাহরণ দেখি। ধরুন আপনি চাকরির বেতন নিয়ে কথা বলছেন। আপনার বস বললেন এই মুহূর্তে বেতন বাড়ানো সম্ভব নয়। এখন আপনি যদি বলেন কিন্তু আমার কাজ অনেক বেড়েছে, তাহলে আপনি নিজের যুক্তি দিচ্ছেন। কিন্তু আমরা আজকে যা শিখেছি সেটা ব্যবহার করলে কথোপকথনটা অন্য রকম হতে পারে। আপনি বলতে পারেন মনে হচ্ছে এই মুহূর্তে বাজেট নিয়ে কিছুটা চাপ আছে। এটা হলো লেবেলিং। তারপর যদি বস বলেন হ্যাঁ এই মুহূর্তে কোম্পানির খরচ অনেক বেড়েছে, তখন আপনি শুনছেন। তারপর আপনি বলতে পারেন কোম্পানির জন্য এই পরিস্থিতিটা কিভাবে সামলানো সম্ভব বলে আপনি মনে করেন? এখন আপনি তাকে একটা সমাধান দিতে বলছেন। হয়তো সে বলবে এখন বেতন বাড়ানো সম্ভব নয়, তবে কয়েক মাস পর আবার আলোচনা করা যেতে পারে। এখন আপনি একটা নতুন তথ্য পেলেন। তারপর আপনি বলতে পারেন তাহলে কয়েক মাস পর আবার বিষয়টা নিয়ে বসার জন্য কিভাবে এগোনো যায়? দেখুন কি হলো, আপনি ঝগড়া করেননি, চাপ দেননি, শুধু নিজের কথাই বলেননি। আপনি শুনেছেন, প্রশ্ন করেছেন, আর সামনের মানুষকে তার নিজের অবস্থাটা ব্যাখ্যা করার সুযোগ দিয়েছেন। এটাই এই বইয়ের মূল শক্তি। তাহলে পুরো ভিডিও থেকে আমরা কি শিখলাম? প্রথমত, মানুষকে বোঝার আগে তাকে বোঝানোর চেষ্টা করবেন না। দ্বিতীয়ত, সামনের মানুষ গুরুত্বপূর্ণ কিছু বললে তার কথার একটা অংশ ফিরিয়ে দিন, অর্থাৎ মিররিং ব্যবহার করুন। তৃতীয়ত, তার অনুভূতিটা বুঝতে চেষ্টা করুন। প্রয়োজনে সেই অনুভূতিটাকে শব্দে প্রকাশ করুন। চতুর্থত, না শুনে কথোপকথন শেষ করে দেবেন না, বরং বুঝতে চেষ্টা করুন কেন সে না বলছে। পঞ্চমত, সবসময় বেশি কথা বলার চেষ্টা করবেন না, সঠিক প্রশ্ন করুন। এমন প্রশ্ন করুন যার উত্তর দিতে গিয়ে সামনের মানুষ নিজেই চিন্তা করবে। ষষ্ঠত, তাকে এমন অনুভূতি দিন যে সিদ্ধান্তের ওপর তারও নিয়ন্ত্রণ আছে। সপ্তমত, সে যে সমস্যার কথা বলছে সেটাই যে আসল সমস্যা এটা ধরে নেবেন না। আর অষ্টমত, কথার আড়ালে থাকা আসল উদ্দেশ্য খুঁজে বের করুন। নবমত, মনে রাখবেন এমন তথ্য থাকতে পারে যেটা আপনি এখনও জানেন না। আর দশমত, নিজেকে বারবার প্রশ্ন করুন আমি কি জানি না, কারণ কখনো কখনো আপনার কাছে থাকা 10টা তথ্যের চেয়ে আপনার অজানা একটা তথ্যই বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। শেষ কথা শেষে একটা বিষয় মনে রাখবেন,
নেগোশিয়েশন মানে মানুষকে হারানো নয়, মানুষকে নিজের কথায় বাধ্য করাও নয়, বরং ভালো নেগোশিয়েশন হলো মানুষকে বোঝা, তার অবস্থাটা বোঝা, তার আবেগ বোঝা, তার আসল সমস্যাটা বোঝা, আর এমন একটা সমাধান খুঁজে বের করা যেখানে কথোপকথনটা শুধু আপনার জন্য নয়, সামনের মানুষের জন্য গ্রহণযোগ্য হয়। তাই পরের বার যখন কারো সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো কথা বলবেন, তাড়াহুড়ো করে নিজের যুক্তি দেওয়ার আগে একটু থামুন, শুনুন, তার কথার গুরুত্বপূর্ণ অংশটা বুঝুন, তার অনুভূতিটা লক্ষ্য করুন, প্রশ্ন করুন, আর নিজেকে একটা প্রশ্ন করুন, আমি এখনও কি জানি না? হয়তো এই একটা প্রশ্নই আপনাকে এমন একটা তথ্যের কাছে নিয়ে যাবে যেটা পুরো পরিস্থিতিটাই বদলে দিতে পারে। আর তখন আপনি বুঝবেন, কথার খেলায় সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে সবচেয়ে বেশি কথা বলে, সবচেয়ে শক্তিশালী মানুষ হলো সে যে সবচেয়ে ভালোভাবে বুঝতে পারে। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে পারেন, আর এমন বইয়ের গুরুত্বপূর্ণ ধারণাগুলো সহজ বাংলায় জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।